লেখিকা সুপ্রিয়া ঘোষের পরিকল্পনা। শহরের উপকণ্ঠে দোতলা বাড়িটার বারান্দায় দাঁড়িয়েছিল বৃষ্টি। বৃষ্টির হাতে একজোড়া শাখা পলা, কপালে টকটকে লাল সিঁদুর। ঠিক 5 বছর আগে এই দিনেই সেই বাড়ির ঘরণী হয়ে এসেছিল। আজ তাদের বিবাহ বার্ষিকী, কিন্তু বাড়িতে কোনো উৎসবের চিহ্ন নেই। নিচে গাড়ির হর্নের শব্দ হতে বৃষ্টি দ্রুত নিচে নেমে এলো। আকাশ অফিস থেকে ফিরেছে। বৃষ্টির মুখে একটা ম্লান হাসি ফুটে উঠল। সে দ্রুত হাতে জলের গ্লাস আর মিষ্টির প্লেটটা সাজিয়ে ড্রয়িং রুমে গেল। আকাশ সোফায় বসে টাইটা ঢিল করছিল। বৃষ্টির দিকে না তাকিয়ে সে ল্যাপটপ ব্যাগটা টেবিলে রাখলো। তার মুখটা ভীষণ গম্ভীর। ফিরে এলে? খুব ধকল গেছে বুঝি আজ? এই নাও, আগে একটু জল খেয়ে নাও। বৃষ্টি গ্লাসটা এগিয়ে ধরলো। আকাশ গ্লাসটা না নিয়েই বলল, একটু শান্তি দেবে বৃষ্টি? অফিস থেকে ফিরতে না ফিরতে প্রশ্ন শুরু করো না তো, মাথাটা ধরে আছে। বৃষ্টি হাতটা নামিয়ে নিল। গ্লাসের ঠান্ডা জলটা তার হাতের আঙুলগুলোকে যেন আরো হিম করে দিল। সে নিচু গলায় বলল, আজকের দিনটার কথা মনে আছে আকাশ? আজ থেকে 5 বছর আগে। আকাশ মাঝপথে থামিয়ে দিল তাকে। জানি বৃষ্টি, জানি ওই ক্যালেন্ডারের পাতা উল্টে পুরনো দিনের কথা মনে করিয়ে দেওয়াটা তোমার একটা রোগ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু জীবনটা তো আর 5 বছর আগে থেমে নেই, অনেক পাল্টে গেছে। বৃষ্টি সোফার এক কোণে বসে পড়ল। তার চোখের কোণটা চিকচিক করে উঠল। জীবন পাল্টেছে জানি আকাশ, কিন্তু তুমি কেন এত পাল্টে গেলে? আগে তো বাড়ি ফিরে আমার খোপা থেকে বেলফুলের গন্ধ নিলেই সব ক্লান্তি দূর হয়ে যেত, আর এখন আমার গায়ের গন্ধ বুঝি তোমার সহ্য হয় না? আকাশ হঠাৎ খ্যাপার মতো হেসে উঠল। গন্ধ? কিসের গন্ধ পাবো বৃষ্টি? তোমার গা থেকে সবসময় সেদ্ধ ডাল আর ফোড়নের গন্ধ আসে। তুমি তো কোনোদিন শিখলে না কিভাবে নিজেকে প্রেজেন্টেবল করতে হয়। আমার অফিসের কলিগ মোহনাকে দেখেছো? ও যখন ঘরে ঢোকে মনে হয় কোনো ফরাসি পারফিউমের শোরুম খুলে গেল। ওর সাথে কথা বললে মনটা ফ্রেশ হয়ে যায়। বৃষ্টির বুকটা ধক করে উঠল। মোহনা, এই নামটা গত কয়েক মাস ধরে আকাশের মুখে বড্ড বেশি শোনা যাচ্ছে। সে নিজেকে শক্ত করে বলল, একজন বাইরের মেয়ের সাথে নিজের স্ত্রী তুলনা করছো আকাশ? আমি তোমার ঘর সামলাই, তোমার অসুস্থ মাকে সেবা করেছি শেষ দিন পর্যন্ত। আমি কি স্রেফ একটা পারফিউমের বোতল? আকাশ উঠে দাঁড়িয়ে জানলার দিকে মুখ করে দাঁড়ালো। তার পিঠটা পাহাড়ের মতো অনড় মনে হলো বৃষ্টির কাছে। আকাশ নির্লিপ্ত গলায় বলল, তর্ক করে লাভ নেই বৃষ্টি। তুমি আর আমি দুটো আলাদা মেরুর মানুষ হয়ে গেছি। আমি কলকাতায় শিফট করছি পরের মাসে। কোম্পানি ওখানেই আমায় নতুন কোয়ার্টার দিচ্ছে। বৃষ্টির চোখে আশার আলো দেখা দিল। সত্যি? তাহলে আমিও গোছগাছ শুরু করি, দুজনে মিলে নতুন করে ঘর সাজাবো। না। আকাশ সশব্দে ঘুরে দাঁড়ালো। তুমি যাচ্ছ না, আমি একাই যাব। মোহনাও ওখানে ট্রান্সফার নিচ্ছে। আমরা দুজনে একসাথে প্রজেক্টটা হ্যান্ডেল করব। ঘরে নিস্তব্ধতা যেন ফেটে পড়ল বৃষ্টির আর্তনাদে। সে বিশ্বাসের সুরে বলল, তার মানে তুমি আমাকে একাই বাড়িতে ফেলে রেখে মোহনার সাথে থাকতে চাইছো? আকাশ, আমি তোমার বিবাহিতা স্ত্রী। আমাদের সমাজ আর ধর্ম দিয়ে পেট ভরে না বৃষ্টি। আকাশ ড্রয়ার থেকে একটা খাম বের করে টিপয়ের ওপর আছড়ে ফেললো। এখানে ডিভোর্স পেপারস আছে, আমি সব রেডি করে এনেছি। তুমি সই করে দিলে এই বাড়িটা আমি তোমার নামে করে দেব। সারা জীবন আরামে থাকতে পারবে, শুধু আমাকে মুক্তি দাও। বৃষ্টি খামটার দিকে তাকালো, যেন ওটা একটা বিষধর সাপ। বৃষ্টি থরথর করে কাঁপছিল। উঠে দাঁড়িয়ে আকাশের খুব কাছে গেল। আকাশের চোখের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, মুক্তি? কিসের মুক্তি আকাশ? তুমি আমার সিঁদুর নিয়ে খেলা করেছো। আমি এই কাগজে সই করব না, মরে গেলেও না। আমি কোনো অপরাধ করিনি যে তুমি আমাকে ত্যায্য করবে। আকাশের চোয়াল শক্ত হয়ে এলো। সে বৃষ্টির হাতটা সজোরে চেপে ধরলো। জেদ করো না বৃষ্টি, ভালোই ভালোই বলছি, সরে যাও। মোহনা আমার জীবনের আলো, আর তুমি অন্ধকার। অন্ধকারের কোনো জায়গা নেই আমার জীবনে। বৃষ্টি তার হাতটা ছাড়িয়ে নিয়ে সপাটে একটা চড় বসিয়ে দিল আকাশের গালে। ড্রয়িং রুমটা থমথমে হয়ে গেল। আকাশ নিজের গালটা হাত দিয়ে চেপে ধরে হিংস্র দৃষ্টিতে তাকালো। বৃষ্টি হাঁপাতে হাঁপাতে বলল, এই চড়টা মোহনার জন্য নয়, এই চড়টা আমার সেই অন্ধ ভালোবাসার জন্য যা আমি তোমাকে দিয়েছিলাম। আমি ডিভোর্স দেব না আকাশ, তুমি যা পারো করে নাও। বৃষ্টি হনহন করে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। আকাশ নিচে দাঁড়িয়ে নিজের মনে বিড়বিড় করে বলল, সহজভাবে চাইলে না তো বৃষ্টি? ঠিক আছে, তুমি যদি পথ থেকে না সরো তবে তোমাকে সরিয়ে দেওয়ার অন্য রাস্তা আমি জানি। বৃষ্টির চরটা আকাশের গালে যেন এক অদৃশ্য আগুন জ্বালিয়ে দিয়েছিল। ড্রয়িং রুমে নিস্তব্ধতা ভেঙে আকাশ যখন নিজের ঘরে ঢুকলো, তার চোখে তখন আর মায়া নেই, আছে এক হিংস্র জেদ। সে সোজা মোবাইল
খুলে মোহনাকে ভিডিও কল করলো। স্ক্রিনে মোহনার উজ্জ্বল মুখটা ভেসে উঠল। সে তখন ঘরে বসে ড্রিঙ্ক হাতে হালকা মিউজিকের তালে মাথা দোলাচ্ছে। আকাশকে দেখে সে মুচকি হাসলো। কি হলো মিস্টার সিভিল ইঞ্জিনিয়ার, মুখটা এমন আমসি হয়ে আছে কেন? তোমার বউ কি আবার ঝামেলা পাকিয়েছে? মোহনা একটা চুমুক দিয়ে জিজ্ঞেস করলো। আকাশ দাঁতে দাঁত চেপে বলল, ঝামেলা নয় মোহনা, ও আমাকে চড় মেরেছে। ভাবা যায়, ও বলে দিয়েছে কোনো মতে ডিভোর্স দেবে না। আমি তোমায় বলেছিলাম না ও বড্ড সেকেলে আর একগুয়ে। মোহনা খিলখিল করে হেসে উঠল। ও আকাশ, তুমি বড্ড বেশি ইমোশনাল। পৃথিবীতে কোনো সমস্যাই সমাধানের অতীত নয়। যদি সোজা আঙুলে ঘি না ওঠে তবে আঙুলটা তো বাঁকা করতেই হবে। তুমি কি চাও সারা জীবন ওই অজপাড়া গায়ে পঞ্জিকা পড়ায় স্ত্রীর সাথে কাটাতে, নাকি আমার সাথে কলকাতার গ্লিটারিং লাইফ এনজয় করতে? আকাশ অস্থির হয়ে পায়চারি করতে লাগলো। আমি তোমাকে চাই মোহনা, কিন্তু ও যদি সই না করে? আমি আইনত কিছু করতে পারছি না। আমার প্রপার্টি, আমার স্ট্যাটাস সবও আটকে রাখবে। মোহনা এবার সিরিয়াস হয়ে গেল। সে ফিসফিস করে বলল, শোনো আকাশ, আমি একজন বন্ধুকে চিনি যে এই ধরনের বাঁকা আঙুলের কাজগুলো খুব নিখুঁতভাবে করে। বৃষ্টিকে তো কেউ চেনে না, ওর কোনো আত্মীয় স্বজনও নেই। ও যদি হঠাৎ নিখোঁজ হয়ে যায় তবে কি কেউ খুব বেশি মাথা ঘামাবে? তুমি তো ইঞ্জিনিয়ার, একটা ব্লুপ্রিন্ট বানাতে কতক্ষণ? আকাশ থমকে গেল, তার কপালে ঘাম জমছে। তুমি তুমি কি বলতে চাইছো মোহনা? ওটা কি সম্ভব? সব সম্ভব আকাশ, শুধু সাহসটা থাকতে হয়। তুমি তো বলেছিলে তুমি আমাকে ছাড়া বাঁচবে না, তবে প্রমাণ দাও। মোহনা কলটা কেটে দিল। পরদিন সকালে বৃষ্টি অনেকক্ষণ পর নিচে নামলো। তার চোখ দুটো ফোলা, সারা রাত বোধহয় ঘুমায়নি। দেখলো আকাশ রান্নাঘরে চা বানাচ্ছে। এটা এক অদ্ভুত দৃশ্য, কারণ গত 6 মাসে আকাশ কোনোদিন রান্নাঘরে ছায়া মারায়নি। আকাশ, তুমি চা করছো? বৃষ্টি অবাক হয়ে জিজ্ঞেস করলো। আকাশ ম্লান হেসে বলল, কালকের ব্যবহারের জন্য আমি লজ্জিত বৃষ্টি। আসলে অফিসের চাপ আর মোহনার মোহ সব মিলিয়ে আমি নিজেকে সামলাতে পারিনি। সারা রাত ভেবে দেখলাম তুমিই ঠিক, আমি তোমার সাথে অন্যায় করছি। বৃষ্টির মনটা নরম হয়ে গেল। সে বিশ্বাস করতে চাইলো এই পরিবর্তনটা সত্যি। সত্যি বলছো আকাশ, তুমি মোহনাকে ছেড়ে দেবে? আকাশ চায়ের কাপটা বৃষ্টির হাতে দিয়ে বলল, সবই সম্ভব যদি আমরা একটু সময় দিই নিজেদের। চলো না, আমরা দুজনে মিলে কোথাও থেকে ঘুরে আসি। তিলপাড়া ব্যারেজের কাছে আমাদের কোম্পানির একটা গেস্ট হাউস আছে, একদম নিরিবিলি। ওখানে 2-3 দিন থাকলে হয়তো আমাদের সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাবে। বৃষ্টির চোখে জল চলে এলো। সে ভাবলো হয়তো ভগবান তার ডাক শুনেছেন। সে আকাশের হাতটা ধরে বলল, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না। আমি আজই ব্যাগ গুছিয়ে নেব। আকাশের ঠোঁটে তখন এক পৈশাচিক হাসি। সে মনে মনে ভাবলো, হ্যাঁ বৃষ্টি, তুমি ব্যাগ গোছাও, কারণ এই যাত্রাই তোমার শেষ যাত্রা। সেদিন বিকেলেই তারা দুজনে বাড়ি থেকে একসাথে বেরোলো। আকাশ গাড়ি চালাচ্ছে, পাশে বৃষ্টি বসে আছে। গাড়ির ড্যাশবোর্ডে একটা নতুন কেনা নাইলনের দড়ি আর একটা ছোট হাতুড়ি কাপড়ে ঢাকা দিয়ে রাখা। বৃষ্টি জানলার বাইরে মাঠ আর তাল গাছগুলোর দিকে তাকিয়েছিল। সে জানতো না এই প্রকৃতি হয়তো তার শেষ শয্যা হতে চলেছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আকাশে মেঘের ঘন ঘটা। বৃষ্টি আকাশের দিকে তাকিয়ে হাসলো। জানো আকাশ, বিয়ের পর প্রথমবার যখন আমরা বেড়াতে গিয়েছিলাম সেদিনও ঠিক এরকম বৃষ্টি হচ্ছিল, মনে আছে তোমার? আকাশ স্টিয়ারিংটা শক্ত করে ধরে বলল, সব মনে আছে বৃষ্টি। আজকে রাতটাও আমাদের চিরকাল মনে থাকবে। জীবনের কোনো একটা অধ্যায় আজ পাকাপাকিভাবে শেষ হতে চলেছে। বৃষ্টির মনে হলো আকাশের গলার স্বরে এক অদ্ভুত শীতলতা, কিন্তু সে সেটাকে মনের ভুল বলে উড়িয়ে দিল। তিলপাড়া ব্যারেজের নির্জন গেস্ট হাউসটা তখন অন্ধকারের বুক চিরে মাথা তুলে দাঁড়াচ্ছে। চারিদিকে জনমানুষ নেই, শুধু ঝিঝি পোকার ডাক। গাড়ি থেকে নামার সময় আকাশ বৃষ্টির মাথায় হাত রেখে বলল, সাবধানে নামো বৃষ্টি, এখানকার মাটি খুব পিছল, একবার পড়ে গেলে আর কেউ খুঁজে পাবে না। বৃষ্টির বুকটা হঠাৎ অকারণে কেঁপে উঠল। তার মনে হলো বাতাসের শব্দ যেন বলছে, পালাও বৃষ্টি পালাও, কিন্তু সে তখন মোহের জালে বন্দি। গেস্ট হাউসটা বেশ পুরনো। ঘরের এক কোণে একটা টিম বাল্ব জ্বলছে। বাইরের বৃষ্টির শব্দে কথা বলাও দায়। আকাশ সোফায় বসে ফোনটা ঘাঁটছিল, ওর চোয়াল শক্ত। বৃষ্টি ব্যাগ থেকে একটা চাদর বের করে খাটে পাততে পাততে বলল, জায়গাটা বড্ড বেশি গুমোট আকাশ, গন্ধে আমার বমি আসছে। এর চেয়ে আমাদের বাড়িতে থাকা অনেক ভালো ছিল। আকাশ ফোনের দিক থেকে চোখ না তুলেই বলল, একটু মানিয়ে নিতে পারো না বৃষ্টি? সারা জীবন তো ডাল ভাতের ঘেরাটোপেই কাটালে, একটু বাইরে এসেছো, চুপচাপ থাকো। বৃষ্টি থেমে গেল। ও শান্ত গলায় বলল, মানিয়ে তো নিচ্ছি আকাশ।
গত 5 বছর ধরে তো মানিয়েই ছিলাম। তোমার মার ক্যান্সার যখন শেষ স্টেজে, তখন আমি রাত জেগে ওনার সেবা করেছি। তখন তো গন্ধ লাগেনি। আজ হঠাৎ এই গেস্ট হাউসে এসে আমার রুচি নিয়ে কথা বলছো? আকাশ ল্যাপটপ ব্যাগ থেকে একটা প্লাস্টিকের জলের বোতল আর দুটো গ্লাস বের করলো। ও খুব স্বাভাবিক গলায় বলল, রাগ করো না, এই নাও। রাস্তায় আসবার সময় ওআরএস কিনেছিলাম, খেয়ে নাও। তোমার যা ডিহাইড্রেশনের ধাত, শরীর খারাপ করবে। বৃষ্টি গ্লাসটা হাতে নিল, কিন্তু ওর হাতটা কাঁপছে। দেখলো আকাশের কপালে বিন্দু বিন্দু ঘাম। ঘরের ফ্যানটা ক্যাচ ক্যাচ করে ঘুরছে। বৃষ্টি গ্লাসটা ঠোঁটে ছোঁয়াতে গিয়েও নামিয়ে রাখলো। বলল, আকাশ, একটা কথা সত্যি করে বলবে? তুমি কি সত্যি আমাকে এই সম্পর্কটা ঠিক করার জন্য এখানে এনেছো, নাকি মোহনা তোমাকে পাঠিয়েছে? আকাশের হাত থেকে মোবাইলটা প্রায় পড়ে যাচ্ছিল। ও নিজেকে সামলে নিয়ে বলল, মোহনা আবার কোত্থেকে এলো? ও অফিসের কলিগ, তার বেশি কিছু না। মিথ্যে বলো না আকাশ। বৃষ্টির গলার স্বর এবার অনেক বেশি ধারালো। আমি তোমার ফোনের মেসেজ দেখেছি। মোহনা লিখেছে, আজকে রাতটা যেন শেষ রাত হয়। এটার মানে কি আকাশ? তুমি কি আমাকে মারতে চাও? ঘরের নিস্তব্ধতা যেন পাথরের মতো ভারী হয়ে গেল। আকাশ আর অভিনয় করলো না। ও সোফায় হেলান দিয়ে বসে একটা সিগারেট ধরালো। ধোঁয়া ছেড়ে খুব ঠান্ডা গলায় বলল, মারতে চাই কি না জানি না বৃষ্টি, তবে তোমাকে সরাতে চাই। তুমি থাকলে আমি এগোতে পারছি না। মোহনার বাবা বড় প্রমোটার। ওর সাথে থাকলে আমি কলকাতায় ফ্ল্যাট পাবো, গাড়ি পাবো। আর তোমার সাথে থাকলে ভাঙা বাড়িতে সারা জীবন পচে মরতে হবে। বৃষ্টির চোখে জল এলো না, এলো এক অদ্ভুত ঘৃণা। ও বলল, তার মানে তুমি মোহনার বাবার টাকার জন্য আমাকে সরিয়ে দিতে চাইছো? আমাদের বিয়ের শপথগুলো সব মিথ্যে ছিল। শপথ দিয়ে পেট ভরে না বৃষ্টি। আকাশ গ্লাসটার দিকে ইশারা করে বলল, চুপচাপ খেয়ে নাও, ঘুমিয়ে পড়বে, কিছু টের পাবে না। আমি পুলিশকে বলবো তুমি ডিপ্রেশনে ছিলে। ঠিক সেই মুহূর্তেই বাইরে একটা গাড়ির ব্রেক কষার শব্দ হলো। আকাশ চমকে উঠল। গেস্ট হাউসের দরজায় ধুমধাম করে ধাক্কা পড়তে লাগলো। আকাশ দরজা খুলতেই দেখলো মোহনা দাঁড়িয়ে আছে। ওর ভিজে চুল, চোখে মুখে আতঙ্ক। মোহনা ভেতরে ঢুকেই আকাশকে একটা ধাক্কা দিল। আকাশ, তুমি কি পাগল হয়ে গেছো? পুলিশ আমার বাড়িতে হানা দিয়েছে। তুমি যে কোম্পানির ফান্ড থেকে টাকা সরিয়েছিলে সেটা ধরা পড়ে গেছে। ওরা তোমার ফোন ট্র্যাক করছে। আকাশের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও তোতলামি করে বলল, সে কি মোহনা? তুমিই তো বলেছিলে ওই টাকাটা সরালে কেউ জানবে না। মোহনা চিৎকার করে উঠল, আমি বলেছি মানে? সব সিগনেচার তোমার। আমি তোমায় শুধু আইডিয়া দিয়েছিলাম। এখন পুলিশ আসছে, আমি এখানে থাকতে পারবো না, আমি বেরোচ্ছি। মোহনা চলে যেতে উদ্যত হতেই বৃষ্টি দরজার সামনে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির চোখে মুখে এখন কোনো কান্না নেই। ও খুব শক্ত গলায় বলল, কোথায় যাবেন মোহনাদি? আপনি তো আমার স্বামীকে খুনি বানাতে এসেছিলেন, এখন বিপদে পড়ে পালাচ্ছেন? মোহনা হাত ব্যাগ থেকে একটা ধারালো পেপার কাটার বের করলো। সরো বৃষ্টি, আমাকে আটকালে আমি সত্যি কিছু একটা করে ফেলবো। আকাশ মোহনার দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, মোহনা, আমায় ফেলে যেও না। আমি তোমার জন্য সব শেষ করলাম। মোহনা পৈশাচিক হেসে বলল, তোমার মতো ভীতু লোকের সাথে আমি ঘর করব তুমি ভেবেছিলে? তুমি তো নিজের বউকে বিষ খাওয়াতে পারো না। তুমি আমায় কি সুখ দেবে? এই সব জালিয়াতি তোমার ঘাড়ে চাপিয়ে আমি কালই দেশ ছাড়ছি। আকাশের মাথার ভেতরে যেন কিছু একটা ছিঁড়ে গেল। ওর আগে হিতাহিত জ্ঞান হারিয়ে মোহনার দিকে ঝাঁপিয়ে পড়ল। মোহনা ওকে আটকানোর জন্য হাত চালালো, কিন্তু মেঝের ওপর দুজনের ধস্তাধস্তিতে মোহনা ছিটকে গিয়ে জানলার কাচের ওপর পড়ল। পুরনো কাচের বড় একটা টুকরো মোহনার কাঁধ আর গলার মাঝখানে বিঁধে গেল। রক্তে ভেসে গেল মেঝে। আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখল মোহনা ছটফট করছে। বৃষ্টির চোখের সামনে এক বীভৎস দৃশ্য। ও দ্রুত এগিয়ে গিয়ে মোহনার গলার রক্ত আটকানোর চেষ্টা করলো। আকাশ পাথরের মতো দাঁড়িয়ে রইল। বৃষ্টি আকাশের দিকে তাকিয়ে ধিক্কার দিয়ে বলল, দেখলে তো আকাশ, যার জন্য আমায় বিষ খাওয়াতে চেয়েছিলে সে তোমাকেই জেলে পাঠাতে চেয়েছিল। আর আজ তার এই দশা হলো তোমারই হাতের ধাক্কায়। বাইরে পুলিশের জিপের সাইরেন শোনা যাচ্ছে। লাল নীল আলো জানলা দিয়ে ঘরে ঢুকছে। বাইরে ঝমঝম করে বৃষ্টি নামার শব্দ, আর ভেতরে ছটফট করতে থাকা মোহনার গোঙানি। সব মিলিয়ে একটা বীভৎস পরিবেশ। আকাশ পাথরের মতো দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। ওর হাত পা থরথর করে কাঁপছে।
ও ভাবতেও পারেনি কয়েক মিনিটের মধ্যে ওর সাজানো নীল নকশাটা এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। থানার বড়বাবু অমরেশ বাবু যখন কনস্টেবলদের নিয়ে ঘরে ঢুকলেন, তখন ওনার টর্চের আলো সোজা গিয়ে পড়ল মেঝেতে পড়ে থাকা বিষাক্ত জলের গ্লাস আর ভাঙা কাচের টুকরোগুলোর ওপর। কেউ নড়বেন না। অমরেশ বাবুর গম্ভীর চিৎকার ঘরের নিস্তব্ধতা ফালাফালা করে দিল। একজন কনস্টেবল দ্রুত এগিয়ে গিয়ে মোহনাকে পরীক্ষা করলো। মোহনার ফর্সা গলার পাশ দিয়ে রক্ত চুইয়ে সাদা টপটা লাল হয়ে গেছে। ও তখনও জ্ঞান হারায়নি, কিন্তু কথা বলার ক্ষমতা হারিয়েছে। অমরেশবাবু বৃষ্টির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি আকাশ চ্যাটার্জির স্ত্রী? এখানে কি হচ্ছিল? বৃষ্টি তখনও মোহনার রক্ত আটকানোর চেষ্টা করছিল। ও শান্ত স্বরে বলল, স্যার, আগে ওনাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন, অনেক রক্ত বেরোচ্ছে, ওনার অবস্থা খুব খারাপ। অমরেশবাবু ইশারায় মোহনাকে স্ট্রেচারে তোলার নির্দেশ দিলেন। মোহনা যখন ঘর থেকে বেরোচ্ছিল, ও একবার আকাশের দিকে তাকালো। সেই চোখে ভালোবাসা ছিল না, ছিল চরম ঘৃণা আর প্রতিহিংসা। মোহনা জানতো যদি বাঁচে তবে আকাশকে শেষ করবে, আর যদি মরে তবে আকাশকে খুনি বানিয়ে ছাড়বে। ঘরটা খালি হতেই অমরেশবাবু টেবিলের ওপর রাখা সেই নাইলনের দড়িয়ার হাতুড়িটা নজরে আনলেন, যা আকাশ কাপড়ে ঢেকে রেখেছিল। তিনি প্লাস্টিকে দস্তানা পরে ওগুলো ব্যাগে ভরতে ভরতে বললেন, ইঞ্জিনিয়ার সাহেব, গেস্ট হাউসে বেড়াতে এসে দড়িয়ার হাতুড়ি দিয়ে কি কাজ হচ্ছিল? কোনো নতুন ব্রিজ বানাচ্ছিলেন নাকি? আকাশ তোতলাতে তোতলাতে বলল, না না, মানে স্যার, ওটা গাড়িতে ছিল, আমি আমি জাস্ট রেখেছিলাম। আর এই জলের গ্লাস দুটো? অমরেশবাবু গ্লাসটা নাকের কাছে নিয়ে শুকতেই কুঁচকে গেলেন। এতে তো ওআরএস নেই আকাশবাবু, কড়া ঘুমের ওষুধের সাথে কিছু একটা পেস্টিসাইড মেশানো আছে বলে মনে হচ্ছে। আপনার বউকে খাইয়ে চিরতরের জন্য ঘুম পাড়ানোর মতলব ছিল বুঝি? আকাশের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। ও দেখল বৃষ্টির দিকে, কিন্তু বৃষ্টি জানলার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। ওর মুখে কোনো ভাবান্তর নেই। অমরেশবাবু এবার বৃষ্টির সামনে গিয়ে দাঁড়ালেন। দেখুন ম্যাডাম, আমরা অনেকক্ষণ ধরে মোহনার ফোন ট্র্যাক করছিলাম। ওনার বাবা অলরেডি জালিয়াতির অভিযোগ করেছেন আকাশের নামে। আপনি কি আমাদের সবটা সত্যি করে বলবেন? আপনার স্বামী কি আপনাকে মারার চেষ্টা করেছিলেন? আকাশ এবার হাহাকার করে উঠল। বৃষ্টি, দোহাই তোমার, ওসব বলো না। আমি তোমায় কত ভালোবাসি তুমি জানো না? আমি মোহনার পাল্লায় পড়ে মাথা ঠিক রাখতে পারিনি। তুমি যদি পুলিশকে বলো আমি তোমায় মারতে চেয়েছি, তবে আমার ফাঁসি হয়ে যাবে বৃষ্টি। আমাদের 5 বছরের সংসারের কথা ভাবো একবার। আকাশ বৃষ্টির পা জড়িয়ে ধরতে গেল, কিন্তু বৃষ্টি 2 পা পিছিয়ে গেল। বৃষ্টির গলায় এক অদ্ভুত শীতলতা। ও বলল, সংসারের কথা তো তোমার মোহনা যখন কলকাতা যাওয়ার টিকিট কাটছিল তখন মনে পড়েনি আকাশ? যখন তুমি বলতে আমার গা থেকে সেদ্ধ ডাল আর ফোড়নের গন্ধ আসে, তখন তো ভালোবাসা উবে গিয়েছিল। আজ বিপদে পড়ে আমার সিঁদুরের দোহাই দিচ্ছ? অমরেশবাবু কনস্টেবলকে বললেন, আকাশ চ্যাটার্জিকে হ্যান্ডকাপ পরাও আর বাড়িটা সিল করে দাও। আমরা ফরেনসিক টিমকে ডাকবো। আকাশ যখন হ্যান্ডকাপ পরা অবস্থায় ঘর থেকে বেরোচ্ছিল, ওর পা টলছিল। ও বারবার পিছন ফিরে তাকাচ্ছিল, কিন্তু বৃষ্টি ওর দিকে আর তাকালো না। থানায় নিয়ে যাওয়ার পর শুরু হলো জেরা। অমরেশবাবু টেবিলের ওপর একটা ফাইল রাখলেন। শুনুন আকাশ, আপনার কোম্পানির অডিট রিপোর্টে দেখা গেছে আপনি মোহনার সাথে মিলে প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করেছেন। মোহনা আমাদের আগেই জানিয়েছিল যে আপনি ওকে ব্ল্যাকমেল করছিলেন। এখন মোহনা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। ও যদি মারা যায় তবে আপনার ওপর খুনের চার্জ লাগবে। আকাশ ফেটে পড়ল। মিথ্যে, সব মিথ্যে। মোহনা আমায় আইডিয়া দিয়েছিল। ওই আমাকে বলেছিল বৃষ্টিকে সরিয়ে দিলে সব প্রপার্টি আমাদের হয়ে যাবে। ও ডাইনি, ও সব জানতো। অমরেশ বাবু মুচকি হাসলেন। সেই কথাটাই তো শুনতে চাইছিলাম। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি আপনার স্ত্রীকে মারার পরিকল্পনা করেছিলেন? আকাশ বুঝতে পারল ও নিজের জালে নিজেই জড়িয়ে গেছে। ও চুপ করে মাথা নিচু করে বসে রইল। এদিকে গেস্ট হাউসের বাইরে বৃষ্টি একা দাঁড়িয়ে আছে। কনস্টেবলরা ওকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলল। বৃষ্টি গাড়িতে উঠে বসলো। ও ভাবছে আজ থেকে ও একলা, কিন্তু এই একলা থাকাটা কি খুব কষ্টের? নাকি যে শৃঙ্খলে ও গত 5 বছর ধরে বন্দি ছিল আজ তা থেকে মুক্তি পেল? বাড়িতে ফিরে বৃষ্টি দেখলো ঘরটা খা খা করছে। আকাশের মার ছবির দিকে তাকিয়েও বলল, মা, তুমি আমায় ক্ষমা করো। তোমার ছেলেকে আমি রক্ষা করতে পারলাম না, কিন্তু যে বিষ ও নিজের মনের ভেতর পুষেছিল তার থেকে মুক্তি পাওয়া খুব দরকার ছিল।
রাত বাড়ছে, আকাশে ডাক আর নেই। বৃষ্টি বিছানায় গিয়ে শুলো। অনেক দিন পর ওর খুব গভীর ঘুম এলো। কোনো ভয় নেই, কোনো সন্দেহ নেই, শুধু এক রাশ শান্তি। সদর হাসপাতালের 4 তলায় আইসিইউ এর বাইরে করিডোরটা বড্ড বেশি নিস্তব্ধ। অমরেশবাবু বাইরে দাঁড়িয়ে কফির কাপে চুমুক দিচ্ছিলেন। তার চোখ দুটো ক্লান্ত কিন্তু সতর্ক। ঠিক তখনই করিডোর দিকে ধীর পায়ে এগিয়ে এলো বৃষ্টি। গত দুদিনের ঝড়ে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেলেও চোখের দৃষ্টিতে এক অদ্ভুত স্থবিরতা। মোহনাদির খবর কি স্যার? বৃষ্টি অমরেশবাবুর সামনে দাঁড়িয়ে নিচু গলায় জিজ্ঞেস করলো। অমরেশবাবু কফির কাপটা পাশে রেখে দীর্ঘশ্বাস ফেললেন। অবস্থা খুব একটা ভালো নয়। কাচের টুকরোটা গলার ভেতরের একটা শিরা ছিঁড়ে দিয়েছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ডাক্তাররা বলছেন সেন্স ফিরলে একটা জবানবন্দি নেওয়া যাবে, কিন্তু তার সম্ভাবনা ক্ষীণ। বৃষ্টি দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। আকাশ কোথায় এখন? লকআপে। অমরেশবাবু উত্তর দিলেন, কাল থেকে জল স্পর্শ করেনি। খালি বলছে আপনার সাথে একবার দেখা করতে চায়। বলছে আপনি চাইলে ওকে খুনের মামলা থেকে বাঁচাতে পারেন। ও তো বিশ্বাসই করতে পারছে না যে মোহনা ওকে এভাবে ফাঁসিয়ে দেবে। বৃষ্টির ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফুটে উঠল। ওকে বাঁচিয়ে আমি কি করব স্যার? যে মানুষটা আমার গ্লাসে বিষ মিশিয়ে হাসি মুখে এগিয়ে দিয়েছিল, তাকে বাঁচানো মানে তো নিজের আত্মসম্মানকে আবার বিসর্জন দেওয়া। আমি শুধু দেখতে এসেছি মোহনাদি কি বলেন। ঠিক সেই মুহূর্তে আইসিইউ এর লাল আলোটা নিভে সবুজ হয়ে গেল। ভেতর থেকে একজন ডাক্তার বেরিয়ে এসে অমরেশবাবুকে ইশারা করলেন। মোহনার জ্ঞান ফিরেছে, কিন্তু হাতে সময় খুব কম। অমরেশবাবু বৃষ্টির দিকে তাকিয়ে বললেন, আপনিও ভেতরে আসুন, হয়তো আপনার সামনেই সত্যিটা বেরিয়ে আসবে। ভেতরে মোহনা শুয়ে আছে। এককালে যার রূপের অহংকারে আকাশ অন্ধ ছিল, আজ তাকে চেনার উপায় নেই। গলার ব্যান্ডেজটা রক্তে ভেজা, মুখটা কালচে হয়ে গেছে। অমরেশবাবু মোহনার কাছে গিয়ে খুব শান্ত গলায় বললেন, মোহনা ম্যাডাম, আপনার সময় খুব কম, আমাদের সত্যিটা বলুন। ওই গেস্ট হাউসে কি হয়েছিল? আকাশ কি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল? মোহনা খুব কষ্টে চোখ মেলল। ঘরের আলোয় ওর মনে দুটো স্থির হতে সময় নিচ্ছিল। ওর নজরে পড়ল দরজায় দাঁড়িয়ে থাকা বৃষ্টিকে। মোহনার শুকনো ঠোঁট দুটো নড়ে উঠল। অমরেশবাবু কান পাতলেন। মোহনা ফিসফিস করে বলল, আকাশ আকাশ একটা অপদার্থ। ও আমায় মারতে চায়নি, ও তো বৃষ্টিকেই মারতে চেয়েছিল। আমি শুধু টাকাগুলো চেয়েছিলাম। ও যখন দেখলো আমি ওকে ব্ল্যাকমেল করছি, ও হিতাহিত জ্ঞান হারিয়ে আমাকে ধাক্কা দিল। ওর ব্যাগে, ওর ল্যাপটপ ব্যাগে একটা ফাইল আছে। ওখানেই সব জালিয়াতির কাগজ আছে। আকাশ আমায় আমায় ব্যবহার করেছে। মোহনার গলা দিয়ে ঘর ঘর শব্দ হতে লাগলো। ও বৃষ্টির দিকে হাতটা বাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। অস্ফুট স্বরে বলল, বৃষ্টি, তুমি জিতে গেছো, আমি আমি হারলাম। পরের কয়েক মিনিটের মধ্যে মোহনা চিরতরে চোখ বুজল। মেশিনের দীর্ঘ বিপ শব্দ জানিয়ে দিল যে এক উচ্চাকাঙ্ক্ষী নারীর সব ষড়যন্ত্রের শেষ হলো। পরদিন সকালে বৃষ্টি থানায় গেল। লকআপের ভেতরে আকাশ তখন উস্কো খুস্কো চুলে মেঝেতে বসে আছে। বৃষ্টিকে দেখেও পাগলের মতো জানলার গড়াত ধরে ঝুলে পড়ল। বৃষ্টি, বৃষ্টি, তুমি এসেছো? দেখো, মোহনা তোমায় সব মিথ্যে বলেছিল। ও নিজেই আমায় ওই ফাঁদে ফেলেছিল। তুমি পুলিশকে বলো যে আমি আত্মরক্ষার জন্য ওকে সরিয়ে দিয়েছিলাম। তুমি যদি সাক্ষী দাও তবে আমার সাজা কম হবে। আমাদের বাড়ি, আমাদের সংসার সব আবার আগের মতো হয়ে যাবে। আমি মোহনাকে ভুলে যাব বৃষ্টি, আমি কথা দিচ্ছি। বৃষ্টি আকাশের খুব কাছে গিয়ে দাঁড়ালো। আকাশের চোখে তখন শুধু প্রাণ বাঁচানোর আকুতি, কোনো অনুশোচনা নেই। বৃষ্টি ধীর গলায় বলল, কোনো সংসারের কথা বলছো আকাশ, যেখানে খুনি আর তার শিকার একসাথে ডাল ভাত খাবে? মোহনাদি মারা গেছেন আজ ভোরবেলায়। যাওয়ার আগে উনি সব বলে গেছেন। তোমার ল্যাপটপ ব্যাগে জালিয়াতির ফাইলও পুলিশ পেয়েছে। আকাশ স্তব্ধ হয়ে গেল। ওর সব দম্ভ মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল। ও ফুপিয়ে কেঁপে উঠল, আমি জেল খাটতে পারবো না বৃষ্টি, আমি শেষ হয়ে যাব। তোমার পায়ে ধরি, আমায় বাঁচাও। বৃষ্টি জানলার গড়ার থেকে আকাশের হাত দুটো ধীরে ধীরে সরিয়ে দিল। আমি তোমাকে শাস্তি দিতে চাইনি আকাশ, কিন্তু তোমার কর্মফল তোমাকেই ভোগ করতে হবে। আমি আজই ডিভোর্স পেপার রেডি করতে দিয়েছি। আর হ্যাঁ, বাড়িটা আমি বিক্রি করে দিচ্ছি। ও বাড়িতে তোমার বা মোহনার কোনো চিহ্ন আমি রাখতে চাই না। আকাশ চিৎকার করে কাঁদতে শুরু করলো, কিন্তু বৃষ্টি আর পেছন ফিরল না। ও থানার বাইরে বেরিয়ে এলো। আকাশে তখন চড়া রোদ। বৃষ্টির মনে হলো গত 5 বছর ও একটা গভীর কুয়াশার মধ্যে ছিল। আজ রোদ উঠতেই সব স্পষ্ট হয়ে গেছে। ও সোজা গেল কোর্টের লয়ারদের চেম্বারে।
সেখানে ওর উকিল সমরবাবু বসেছিলেন। সমরবাবু বললেন, দেখুন বৃষ্টি দেবী, আপনার স্বামীর অপরাধ প্রমাণিত। মোহনার জবানবন্দি আর আপনার সাক্ষী দুটোই ওনার বিরুদ্ধে গেছে। ওনার 10 থেকে 14 বছরের জেল হতে পারে। বৃষ্টি শুধু একটা কথাই বলল, যা ন্যায্য বিচার তাই হোক সমরবাবু। আমি শুধু আমার নামটা এই কলঙ্কিত সম্পর্ক থেকে মুক্ত করতে চাই। সমরবাবু অবাক হয়ে বৃষ্টির দিকে তাকালেন। মধ্যবিত্ত বাঙালি ঘরের একটি মেয়ে এত সহজে এত বড় একটা ধাক্কা সামলে নিল কিভাবে? তিনি জানতেন না যে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন সাধারণ মানুষই সবচেয়ে অসাধারণ হয়ে ওঠে। সিউড়ি আদালতের রায়ে আকাশের 10 বছরের সশ্রম কারাদণ্ড হলো। জালিয়াতি, ষড়যন্ত্র এবং মোহনার মৃত্যুর পেছনে পরোক্ষ দায় সব মিলিয়ে আইন তাকে রেহাই দেয়নি। যেদিন আকাশকে প্রিজন ভ্যানে করে মেদিনীপুর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, সেদিন আকাশ জানলা ধরে রাস্তার ভিড়ের মধ্যে বৃষ্টিকে খুঁজছিল, কিন্তু বৃষ্টি সেখানে ছিল না। ও বুঝে গিয়েছিল বৃষ্টির জীবনে আকাশের অস্তিত্ব সেই রাতেই শেষ হয়ে গেছে, যেদিন ও বৃষ্টির হাতে বিষের গ্লাস তুলে দিয়েছিল। এরপর কেটে গেছে দীর্ঘ 8টি বছর। সময়ের নিয়মে অনেক বসন্ত এলো আর গেল। অজয় নদের চরে কাশফুল ফুটলো, আবার বর্ষার জলে তা ধুয়ে গেল। বৃষ্টির জীবনও এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। অভিশপ্ত বাড়িটা বিক্রি করে দিয়ে বৃষ্টি শহরের উপকণ্ঠে একটা ছোট একতলা বাড়ি ভাড়া নিয়েছিল। ওর সম্বল ছিল শুধু ওর জেদার আত্মসম্মান। মধ্যবিত্ত ঘরের মেয়ে, যার জগৎ ছিল শুধু রান্নাঘর আর ঠাকুরের আসন, সে বৃষ্টি আর স্বয়ং সিদ্ধা নামে একটি ছোট হস্তশিল্প কেন্দ্রের মালকিন। সেখানে এলাকার দুস্থ লাঞ্ছিত মহিলারা মাটির গয়না তৈরি করে কাঁথা স্টিচের কাজ করে। বৃষ্টির হাতে রান্নার সেই ডাল ফোড়নের গন্ধ আজ এক নামী ক্যাটারিং সার্ভিসে ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে। ও প্রমাণ করে দিয়েছে যে স্বামী বা সংসার ছাড়াও একজন নারীর নিজস্ব আকাশ থাকতে পারে। আকাশ জেল থেকে নিয়মিত চিঠি পাঠাতো। জেলের 4 দেওয়ালে বন্দি থেকেও বুঝেছে মোহনার পারফিউমের গন্ধ আসলে একটা মরীচিকা ছিল। ওর চিঠিতে থাকতো শুধু ক্ষমা আর আকুতি। ও লিখতো, বৃষ্টি, আমি বুঝতে পেরেছি তুমিই ছিলে আমার আসল লক্ষ্মী। আমি অন্ধ ছিলাম, আমায় একবার দেখা করার সুযোগ দাও। এই 4 দেওয়ালে প্রতিটা মুহূর্ত আমি তোমার সেই ডাল ভাত আর আলু পোস্তর গন্ধে আমার ঘরটা সাজিয়ে নেওয়ার স্বপ্ন দেখি। আমায় মুক্তি দাও। বৃষ্টি সেই চিঠিগুলো কোনোদিন খোলে না, ওগুলো একটা পুরনো টিনের বাক্সে জমা থাকে। ওর উকিল সমরবাবু একদিন কফি খেতে খেতে জিজ্ঞেস করেছিলেন, বৃষ্টি দেবী, আপনি কি ওকে ক্ষমা করতে পারবেন না? লোকটা তো সত্যি অনুতপ্ত। জেলের জেলারের রিপোর্ট বলছে ও এখন একদম শান্ত, সারাদিন ঠাকুরের ছবি নিয়ে বসে থাকে। বৃষ্টি জানলার বাইরে তাকিয়ে শান্ত গলায় বলেছিল, ক্ষমা আমি অনেক আগেই করে দিয়েছি সমরবাবু। ক্ষমা না করলে তো আমি শান্তিতে বাঁচতে পারতাম না। ঘৃণা পুষে রাখা মানে তো নিজের রক্ত জল করা, কিন্তু ফিরে যাওয়া না, সেটা সম্ভব নয়। যে আয়না একবার চুরমার হয়ে যায়, ভেঙে যায়, তাকে আঠা দিয়ে জুড়লেও তাতে নিজের মুখটা আর আগের মতো দেখা যায় না। মাঝখানের দাগটা সবসময় বলে দেয় যে এখানে একটা বড় ফাটল ছিল। আমি আর ওই ফাটল ধরা জীবনে ফিরতে চাই না। 8 বছর পর আকাশের ভালো আচরণের জন্য ওর সাজা কিছুটা মকুব হলো। যেদিন ও জেল থেকে বেরোলো, ওর চুলে পাক ধরেছে, গালের হাড় ঠেলে বেরিয়ে এসেছে। হাতের একটা ছোট ব্যাগ নিয়ে ও সোজা গেল বৃষ্টির হস্তশিল্প কেন্দ্রে। ও জানতো না বৃষ্টি কোথায় থাকে, কিন্তু সিউড়ি শহরে বৃষ্টির নাম এখন সবার মুখে মুখে। এক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করতে সে সসম্মানে পথ দেখিয়ে দিল। দূরে দাঁড়িয়ে আকাশ দেখলো বৃষ্টি একদল মহিলার সাথে বসে হাসি মুখে কথা বলছে। বৃষ্টির পরনে একটা হালকা নীল রঙের শাড়ি, কপালে একটা ছোট্ট কালো টিপ। ওকে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী আর উজ্জ্বল দেখাচ্ছে। বৃষ্টির গায়ের সেই রান্নাঘরের গন্ধ এখন আর নেই, বরং তার মধ্যে থেকে এক অদ্ভুত ব্যক্তিত্বের সুবাস বেরোচ্ছে। আকাশ গেটের সামনে গিয়ে থমকে দাঁড়ালো। ওর সাহস হলো না ভেতরে ঢোকার। ও বুঝতে পারলো ও যে বৃষ্টিকে ছেড়ে দিয়েছিল, সেই বৃষ্টি আর নেই। এই নারী এক নতুন মানুষ, যাকে আকাশ আর কোনোদিন নিজের অধিকার দিয়ে ছুঁতে পারবে না। আকাশ নিঃশব্দে সেখান থেকে সরে এলো। ওর চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। ও বুঝলো জীবনের সবচেয়ে বড় শাস্তি জেল খাটা নয়, বরং নিজের হাতে নিজের অমূল্য সম্পদকে চিরতরে হারিয়ে ফেলা, এবং সেই মানুষটার উন্নতি দূর থেকে দাঁড়িয়ে দেখা, যেখানে নিজের কোনো অবদান নেই। বৃষ্টি জানলা দিয়ে আকাশকে চলে যেতে দেখলো। ওর চোখের পলকও পড়লো না। ও ধীর পায়ে আলমারি থেকে সেই টিনের বাক্সটা বের করলো। আকাশের সবকটা চিঠি নিয়ে ও উঠোনের এক কোণে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিল। ছাইগুলো বাতাসের সাথে মিশে গেল। বৃষ্টির মনে হলো আজও সত্যি মুক্ত। ও আকাশের জন্য কোনো ঘৃণা রাখলো না, শুধু রাখলো একরাশ দূরত্ব। বিকেলে বৃষ্টি যখন নদীর ধারে গিয়ে বসলো, ও দেখলো আকাশের বুক চিরে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। ওরা মুক্ত। বৃষ্টি আজ নিজেকেও সে মুক্ত পাখির মতোই মনে করছে। ও জানে আগামী দিনগুলো একা হলেও তা অপমানের নয়, বরং গর্বের।
সংসার মানে অন্ধ আত্মসমর্পণ নয়, বরং পারস্পরিক সম্মান ও বিশ্বাসের এক পবিত্র বন্ধন। পরকীয়া বা সাময়িক মোহ কেবল একটি মানুষের চরিত্র নষ্ট করে না, তা একটি সুন্দর সাজানো জীবনকে ধ্বংসস্তূপে পরিণত করে। একজন নারীর পরিচয় কেবল তার স্বামী বা সংসারে নয়, তার মেধা ও পরিশ্রমেও। অন্যায়কে সহ্য করার প্রশ্রয় দেওয়া সমান অপরাধ। সমাজ যখন কোনো নারীকে ত্যায্য করে বা ছোট করে দেখে, তখন স্বনির্ভরতাই হয়ে ওঠে তার সবচেয়ে বড় ঢাল। মনে রাখা প্রয়োজন, বিশ্বাস একবার ভেঙে গেলে তার কোনোদিন আগের অবস্থায় ফেরে না। তাই সম্পর্কের মর্যাদা দিতে শিখলে জীবনের শেষ বেলায় অনুশোচনার আগুন পোহাতে হয় না। সততা ও আত্মসম্মানই জীবনের শ্রেষ্ঠ সম্বল হয়। ধন্যবাদ।